মঞ্জুরুল হক, সবাই জানতে চায় নেক্সট টার্গেট কে? এটা আলোচনার বিষয় না আসলে। যদি আমরা জানি যে কোনো একটি ঘটনা ঘটলে পুলিশ সেখানে অজ্ঞাতনামা কয়েক হাজার ব্যক্তির ঘটনা উল্লেখ করে, নাম নাম থাকে না, অজ্ঞাতনামা এতজন। তো এইটার টেকনিকটা হচ্ছে যে ওই যখন আপনি একজন নির্দিষ্ট কাউকে ধরা হয় তখন সেই যে অজ্ঞাতনামা কয়েকশো বা কয়েক হাজার ছিল সেই অজ্ঞাতনামাদের ভিতরে একজন জ্ঞাতনামাকে ইনপুট করা হয়, সেভাবে গ্রেপ্তার করা হয়। তো এই নেক্সট টার্গেটকে কথাটা শুনতে শুনতে আসলে খুব বিরক্তিকর লাগে এবং ভয়ও তো কাজ করে, প্লাস এক ধরনের কি বলবো এটাকে, অদৃষ্টবাদী চিন্তা কাজ করে যে এমন একটা দেশে আমরা জন্ম নিয়েছি এবং যে দেশটিকে আমরা ৭১-এ মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি, সেই দেশটিতে এসে ৫৪ বছর পরে আমাদেরকে ভাবতে হচ্ছে যে নেক্সট কে। তো এই জিনিসটা হচ্ছে যে আপনি বলার সময় যখন বলবেন যে আমরা বৈষম্যটাকে দূর করার জন্য এসেছি, বৈষম্য বিরোধী অমক তমক এই সেই, কিন্তু তো আমরা তো জানি যে কোন গাছের কি চরিত্র। আপনি তেঁতুল গাছে তো আর আম ফলাতে পারবেন না, তেঁতুলই ফলবে। কাঁঠাল গাছে কাঁঠালই ফলবে, সেখানে আম ফলবে না। তো এই রাষ্ট্রযন্ত্রটা যে সিস্টেমে চলে সেই সিস্টেম তো আপনি চেঞ্জ করতে পারেননি বা করতে চাননি। তো সেই সিস্টেমের অধীনে এখানে নিয়মটা হচ্ছে যে দুর্বলের উপরে সবলের অত্যাচার চলে এবং আপনার মতামতটাকে আপনি আরোপ করে দেন, চাপিয়ে দেন। তো সেইটাকে আমাদেরকে বলতে হয় যে সেটাও গণতন্ত্র, আমাদেরকে মেনে নিতে হয় যে এটাও গণতন্ত্র, এটাও রাষ্ট্র পরিচালনার একটি অঙ্গ মাত্র। কিন্তু আপনি দেখুন যে সারা পৃথিবীতে অধিকাংশ দেশ, মানে 99% দেশ হচ্ছে পুঁজিবাদী ধারায় চলে, ক্যাপিটালিস্ট ফরম্যাটে তাদের গভর্নমেন্ট, এবং সেখানে পুঁজিবাদীরা ক্ষমতায়, বুর্জোয়ারা ক্ষমতায়। কিন্তু সেই রাষ্ট্রগুলোর ভিতরে ছোট লোকিটা কম আছে, অর্থাৎ স্ববিরোধিতাটা কম আছে। আপনি যদি এই যে মডার্ন যে দেশগুলো, ইউরোপের, আমেরিকার যে মডার্ন গণতান্ত্রিক দেশগুলো, সেখানে কিন্তু আপনি এই ছোট লোকিগুলো পাবেন না। তারা যে কথাটি বলে সে কথাটি নিজের জন্যও প্রয়োগ করে। যে আমি একটা এক্সাম্পল দিই, যে ব্রিটেনের আপনি পার্লামেন্টে ধরুন যে সেখানে কোনো পার্লামেন্টারিয়ানের বিরুদ্ধে কোনো যদি অভিযোগ উত্থাপিত হয়, সেটি প্রমাণিত হোক বা না হোক, তাকে পদত্যাগ করতে হয়। কিন্তু আমাদের দেশে এই সিস্টেমটা কোনো কালেও ছিল না, এখনো নেই। যে কোনো মন্ত্রী দায়িত্ব নিয়ে পদত্যাগ করবেন এরকম কোনো নজির কিন্তু বাংলাদেশে নেই। ঠিক সেইভাবে কোনো সরকারি লোক অন্যায় করলে সেই অন্যায়ের কোনো প্রতিকার নেই, সেই অন্যায়কে দিব্যি তারা গা ঝাড়া দিয়ে ফেলে দিতে পারছেন। এবং ওই একই অপরাধ যদি কোনো বেসরকারি লোক করে বা পাবলিক করে, আম জনতা করে, তাহলে আপনি তাকে বৃন্দাবন দেখিয়ে ছাড়বেন, তাকে ১৪ শিখে আপনি ভরবেন, তাকে জামিন দেবেন না, তাকে আপনি মাসের পর মাস বিনা বিচারে রাখবেন, যা খুশি আপনি করবেন। তো এইটা হচ্ছে দ্বিচারিতা। তো এই দ্বিচারিতা হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার একটা অন্যতম অনুষঙ্গ, যেটাকে কোনো সংস্কার করেই আপনি বাদ দিতে পারেননি, বাদ দিতে চান। এখন এই অবস্থায় আমরা শুধু নই, এই অবস্থায় দেশের হাজার হাজার মানুষ শঙ্কায় আছে যে কখন কে গ্রেপ্তার হবে। তো এই টোটাল জিনিসটাকে আমি বলতে চাচ্ছি যে এটা হলো টোটাল এনার্কি। অর্থাৎ এই যে এনার্কিটা, এই এনার্কিটা হচ্ছে টোটাল এনার্কি নাকি ক্লাসিক ফ্যাসিজম বলবেন? ফ্যাসিজমের কোনো ক্লাসিক আর নন ক্লাসিক হয় না। ফ্যাসিজম ইজ ফ্যাসিজম। ফ্যাসিজমের ক্লাসিক হয়, ক্লাসিক হয় কি আপনার ধরেন যেই একদম ফ্যাসিজম বলতে আমরা যেটা বুঝি সেটা যখন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয় সেটিকে বলে ক্লাসিক ফ্যাসিজম। আর একটা হচ্ছে কি আপনার ফ্যাসিজম তুল্য, মানে পুরোপুরি ফ্যাসিজম না কিন্তু আপনার ফ্যাসিজম তুল্য। আপনি যদি এখন মুসোলিনি বা হিটলারের ফ্যাসিজমকে আনেন, সেই ফ্যাসিজমের সাথে কিন্তু আপনি ৭৫ বছর পরে এসে এখনকার ফ্যাসিজমকে মিলাতে পারবেন না, কারণ তখন ইলেকট্রনিক ডিভাইস। তারাও তো কথায় কথায় মানুষ হত্যা করতো, কারো কোনো বাক স্বাধীনতা ছিল না। সেই ৭৫ বছরের আগের ঘটনায় তো এখন বাংলাদেশে ঘটছে। আপনি পার্থক্য কিছু দেখেন কি? না না না, সেখানে যে ফ্যাসিজমটা ছিল সেটির ধরন একরকম, আর এখনকার ধরন হচ্ছে বহুমুখী ধরন। সেখানে ধরনটা ছিল একমুখী ধরন,
অর্থাৎ তাদের যে মতামতটা সেটা তারা চাপিয়ে দেবে, সেটা সত্য মিথ্যা বলার কোনো রাইট আপনার নেই, সেটাকে আপনাকে পালন করতে হবে। তো এটাই তো আর এখন 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 তো বাংলাদেশে এইটাই হচ্ছে। এখন ইউনূসের এখন মব যেটা বাহিনী হচ্ছে এখন ইউনূসের যেটা মব হচ্ছে বাহিনী যা আপনাকে বলছে সেটা মানুষকে মেনে নিতে হবে। এখন যেটা হচ্ছে সেটা আপনাকে বহুমুখী, এই জন্য বলছি, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গণতন্ত্রের লিবাসে হচ্ছে, সংস্কারের লিবাসে হচ্ছে, এবং সেটা হচ্ছে আপনার সমাজের A to Z রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে। সেটা হচ্ছে একমাত্র মতাদর্শিক ক্ষেত্রে, মুসলিমেরটা জি। হয়েছিল মতাদর্শিক ক্ষেত্রে, আর এটা হচ্ছে প্রতিটি কর্মকাণ্ডে আপনার কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, আপনাকে বেঁধে ফেলা হচ্ছে, আপনার মুখ বন্ধ করা হচ্ছে, আপনার যাতায়াত বন্ধ করা হচ্ছে, এবং আপনার প্রাণনাশের হুমকি হচ্ছে। তো তো এই এই জিনিসটা মনিরুল আলম পান্না এর কোনটা এই সরকার করছে না? এর সব কটাই তো এই সরকার করছে। আওয়ামী লীগ এক্স্যাক্টলি, যদি বেশি করে করছে। আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদ হয় তাহলে আপনি ক্লাসিফিকেশনের জায়গায় রাখছিলেন কোন ধরনের ফ্যাসিজম চলছে। এক্স্যাক্টলি, ক্লাসিক আওয়ামী লীগ ফ্যাসিজম তো নাকি, ফ্যাসিস্ট সরকার ছিল না, আওয়ামী লীগ ছিল একটা কর্তৃত্ববাদী সরকার। সেটা আপনার কাছে হতে পারে, আবার আমাদের কাছে অনেকের কাছে হতে পারে যে সেটাও ফ্যাসিস্ট ছিল। ধরে দিলাম ফ্যাসিস্ট ছিল, হুম। সেই ফ্যাসিস্টটা হয়েছে, সেই ফ্যাসিজমটা কায়েম হয়েছে 15.5 বছর ধরে, 15.5 বছর পরে এসে। আর এটা তো এখন 15.5 মাস 16 মাস হয়েছে, ফ্যাসিজমটা আমরা দেখতে পেয়েছি 1 মাস 2 মাস মাথা থেকেই। এবং আপনি বলছিলেন, ক্লাসিফাই করার চেষ্টা করছিলেন যে আহ, কি বললেন, ক্লাসিক ফ্যাসিজম ক্লাসিক বা ফ্যাসিজম। সেমি ফ্যাসিজম, আমি তো বলি আর্টিস্টিক ফ্যাসিজম। এর নানান ধরনের নান্দনিকতা রয়েছে, নন্দন তত্ত্ব এখানে রয়েছে, নন্দন তত্ত্ব দিয়ে আমরা এটা বিশ্লেষণ করতে পারি। কি অদ্ভুত অদ্ভুত। আমি যদি বলি যে এর আগে যে সাংবাদিকদের আটক করা হয়েছে, আওয়ামী লীগের সময় হয়েছে না? অবশ্যই হয়েছে, সাংবাদিক নির্যাতন হয়েছে, কিন্তু কি হয়েছে? মঞ্জুর মামলা আলম দিয়ে পান্না, মঞ্জুর আলম পান্না বা আওয়ামী লীগ আমলে আপনি আমাকে বলেন তো, এই টক শোতে যাওয়ার জন্য কোন সাংবাদিককে আটক আপনি করা আমাকে হয়েছে? শেষ করতে দিন। আমি সেটাই বলছি। এর আগে আওয়ামী লীগের সময়ে সাংবাদিকদের উপরে অবশ্যই নির্যাতন হয়েছে, অবশ্যই সাংবাদিকরা মামলার শিকার হয়েছে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে নানান ধরনের মামলার শিকার হয়েছেন। প্রথমত হচ্ছে সেই মামলাগুলো কারা করেছেন? সরকারের যারা প্রভাবশালী ব্যক্তি ছিলেন তারা করেছেন, তারা তাদের ক্ষমতা দেখিয়েছে। প্রশাসনে যারা ছিলেন, সে কুড়িগ্রামের ডিসি অথবা এর চেয়ে ক্ষমতাবান যারা, তারা মামলা করেছে, এবং মামলা করে আটক করা হয়েছে। মামলা করার পর আটক করা হয়েছে। আপনি শহীদুল আলম, মানে চিত্রগ্রাহক শহীদুল আলমের কথা বলেন, ফটো সাংবাদিক কাজলের কথা বলেন, সাংবাদিক প্রবীর শিকদারের কথা বলেন, মামলা করে আটক করা হয়েছে। এবং এর আগে কিন্তু কোন সাংবাদিককে হেলমেট পরানো হয়নি আওয়ামী লীগের সময়, লাইভ ভেস্ট পরানো হয়নি, হাতকড়াটা দেওয়া হয়েছে, হাতকড়া পরানো হয়েছে। কিন্তু এখন কি করা হয়েছে? আমাকে লাইভ ভেস্ট পরানো হয়েছে, হেলমেট পরানো হয়েছে, হেলমেট পরার পর আমার মুখ চেপে ধরা হয়েছে, কথা বলতে দেওয়া হয়নি, পুলিশের বাঁশি হুইসেল দেওয়া হয়েছে যাতে আমার কণ্ঠ কেউ শুনতে না পারে, সাংবাদিকরা যারা ছিলেন। আনিস আলমগীর ভাইয়ের ক্ষেত্রেও হেলমেট পরানো হয়েছে, লাইভ ভেস্ট পরানো হয়েছে, হাতকড়া পরানো হয়েছে। অতএব আর্টের যত কায়দা আছে, শিল্পের যত তত্ত্ব আছে, সব অ্যাপ্লাই করা হচ্ছে এখন। অতএব কে বড় ফ্যাসিস্ট, এটা মানুষই বেছে মূল্যায়ন আচ্ছা, করবে। মঞ্জুর আলম পান্না, একটা খবর আমি দেখলাম, আমি বিশ্বাস করতে চাই না যে আনিস আলমগীর ভাই এত দুর্বল মানুষ হতে পারেন। আমি তাকে সেই 96 সাল থেকে চিনি, আমরা আজকের কাগজের সহকর্মী ছিলাম। তিনি অনেক সিনিয়র সাংবাদিক আমার, আমি মাত্র তখন ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট আর তিনি ছিলেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট আজকের কাগজে। আনিস আলমগীর কোর্টে দাঁড়িয়ে কেঁদেছেন এবং তিনি বলেছেন যে ইউনূস সরকার চাইলে পুরো বাংলাদেশকেই কারাগার বানাতে পারে। তার এই কথা বলার সাহস আছে, এটুকু আমি জানি, কিন্তু তার চোখে পানি আসবে, তিনি কাঁদবেন, এতটা কি মনে হয় আপনার? আপনি যখন এরকম কারাগারে গিয়েছিলেন আপনার কি ফিল হয়েছিল আমার খুব জানতে ইচ্ছা করছে। কেন কাঁদবেন না? কাঁদলেই কি মানুষ দুর্বল চিত্তের হয়ে যায়? নো। তার কি ইমোশন নেই? তিনি কি পুরো বাংলাদেশের চিত্র দেখছেন না? আমি কি পুরো বাংলাদেশের চিত্র দেখে আমি কম্পিত হইনি, শঙ্কিত হইনি, আবেগ আপ্লুত হইনি, আবেগপ্রবণ হইনি? কান্নাটাকে আপনি দুর্বল চিত্তের জায়গা থেকে দেখছেন কেন? আপনি কান্নাটাকে আবেগের জায়গা থেকে দেখুন। পুরো বাংলাদেশের চিত্র যখন আমার চোখে ভাসে, আমি কি আমার আবেগকে কন্ট্রোল করতে পারবো? যখন মুক্তিযুদ্ধ নিয়ে এসব কথাবার্তা হচ্ছে, আমি কি আমার আবেগকে কন্ট্রোল করতে পারবো? এটা কি আমার দুর্বল চিত্তের কথা? আমি তো এখনো ইমোশনাল হয়ে পড়ছি। এটা কি আমার দুর্বল চিত্তের কথা? আমি কারাগার থেকে বেরিয়েছি, তারপর আমি কথা বলছি,
নিশ্চয় আমি ভয় পাইনি, কিন্তু আমি আবেগে আপ্লুত হচ্ছি। আনিস ভাই যদি কেঁদে থাকেন, সেটা নিশ্চয়ই তিনি দুর্বল চিত্তের পরিচয় দেননি। তিনি তার আবেগের বহিঃপ্রকাশটা হয়তো নিজের অজান্তেই প্রকাশ করে ফেলেছেন। এই বাংলাদেশ তো চাইনি শেখ হাসিনা সরকারের পতন, আমিও চেয়েছিলাম, স্পষ্ট করে বলি, আমিও চেয়েছিলাম। দিনের পর দিন, বছরের পর বছর উইদাউট এনি ইলেকশন পাওয়ার হোল্ড করে থাকবে, এটা হতে পারে না। এবং সেখান থেকে জঙ্গিবাদ চরমপন্থার সৃষ্টি হয়, যখন কোথাও পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়, সেই জিনিসটাই ঘটছে। এর দায় আওয়ামী লীগকে নিতে হবে, এর দায় শুধু ডক্টর ইউনূস সরকারের নয়, এর দায় আওয়ামী লীগ সরকারকে নিতে হবে। এবং এই কথাগুলো যদি আমরা বলছি, তখন এক শ্রেণী মানুষ বলে, এই তো কেমন লাগে, চেয়েছিলেন তো আওয়ামী লীগের বিদায়। আরে হ্যাঁ চেয়েছিলাম, তার মানে কি আওয়ামী লীগের বিদায় হলে চরমপন্থা জঙ্গিবাদের উত্থান ঘটবে, একটা উর্বর ক্ষেত্র তৈরি হবে, তাই বলে আমি আওয়ামী লীগের সমালোচনা করবো না? আমি আওয়ামী লীগের পতন চাইবো না? অবশ্যই চাইবো, কেন চাইবো না? আমি আওয়ামী লীগের সমালোচনা করলে কি আমি বিএনপি জামাত দালাল হয়ে যাবো? দেওয়া হয়েছে তো সেই ধরনের ট্যাগ, সেই ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে, ফ্যাসিবাদের দোষ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এবং যে শ্রেণীর মানুষ বলেন যে আমাদেরকে লাল বদর হিসেবে চিহ্নিত করেন, সেই মানুষগুলোর জন্যই আজকে বাংলাদেশে এই রূপ। যে মানুষগুলো চাটুকারিতা করেছেন আমাদের মধ্যে সিনিয়র সাংবাদিকরা, তারা চাটুকারিতা করেছেন আওয়ামী লীগের। প্রধানমন্ত্রী চাটুকারিতা করেছে না? গোপাল ভাড়ের আসর বসেছে না প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনগুলোতে? হ্যাঁ, চাটুকারিতা ছাড়া এখানে কি ছিল? কি প্রশ্ন করা হতো প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে? তৈলমর্দন ছাড়া কি হয়েছে? এবং ওই শ্রেণীর সাংবাদিকরাই আওয়ামী সরকারের পতনের জন্য অনেক অন্যতম দায়ী। তো আপনি যে জায়গা থেকে শুরু করলেন, আনিস ভাই কেঁদেছেন, আমি দুর্বল চিত্তের মানুষ বললাম। আনিস ভাই যথেষ্ট শক্ত মানুষ, আনিস ভাই যথেষ্ট সাহসী মানুষ, কিন্তু তিনি যদি চোখের পানি ফেলে থাকেন, আমি সেই চোখের পানিকে শ্রদ্ধা করি, এবং সেটি একসঙ্গে সাহস এবং ভালোবাসার প্রতীক।